Dear students, welcome to our session again. Greetings to all in our discussion on motivating employees. In this session, we will discuss on the topics part 2. In the previous session, we have discussed about part 1, what is motivation, early theories of motivation and contemporary theories of motivation. In part 2, we will discuss about designing motivating jobs, current issues in motivation, and finally designing reward programs. So that are the main contents we are going to discuss in this chapter. So first one is designing motivating jobs. 3 ways of designing motivating jobs we will discuss here: job design, job enlargement, and job enrichment. Job design. So what is job design? Job design means the way tasks are combined to form a complete job. মানে একটি পূর্ণাঙ্গ আউটকাম বা ফাইনাল আউটকাম তৈরি করার ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানের এমপ্লয়ীদেরকে কি কি কাজ করতে হয় সেই সবগুলো কাজের সমন্বয়কে বলা হচ্ছে এখানে জব ডিজাইন। How job design motivate? If the employee feel they are doing significant, logical and important, then they will feel motivated to perform as well as they can. It also increase loyalty and raise morale. একটা প্রতিষ্ঠানের জব যদি এরকম হয় যে প্রতিষ্ঠানে যারা কাজ করছে তাদের প্রত্যেকেরই কাজের গুরুত্ব আছে, প্রত্যেকেরই কাজের একটি ভালো একটি এনভায়রনমেন্ট আছে, এবং প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদের সবার সাথে সবারই ভালো সুসম্পর্ক এখানে বজায় রয়েছে, তাহলে আমরা বলতে পারি এই প্রতিষ্ঠানের জব ডিজাইন ভালো এবং এখান থেকে কিন্তু ওয়ার্কাররা খুব বেশি মোটিভেটেড হয়। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং জব ডিজাইন, কিছু বিষয় আছে যেগুলোর কারণে জব ডিজাইন চেঞ্জ হয় এবং মোটিভেশনও কিন্তু চেঞ্জ হয়, যেমন চেঞ্জিং অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট ও স্ট্রাকচার। বিভিন্ন কারণে প্রতিষ্ঠানের ওয়ার্কিং এনভায়রনমেন্ট চেঞ্জ হতে পারে, পলিটিক্যাল এনভায়রনমেন্ট, ইকোনমিক সিচুয়েশন, ইন্টারনাল টেকনোলজিক্যাল চেঞ্জ, বিভিন্ন কারণে জব ডিজাইন চেঞ্জ হয়। মানুষ যেভাবে কাজ করতো সাধারণ সময়ে পরবর্তীতে হয়তো সেটা চেঞ্জ আসতে পারে, তবে এই চেঞ্জ যাতে পজিটিভ হয়, মোটিভেটিং হয়, সে বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে। দ্য অর্গানাইজেশনাল টেকনোলজি মিনস দ্য মেথড বাই হুইচ অ্যান অর্গানাইজেশনস কনভার্ট ইট ইনপুটস টু আউটপুট। যে পদ্ধতিতে বা যে টেকনিক বা যে সিস্টেম অ্যাপ্লাই করে প্রতিষ্ঠানের বিভিন্ন ম্যাটেরিয়ালস বা রিসোর্সকে প্রসেস করে একটা ফাইনাল আউটকামে পরিবর্তন করা হয়, তাকেই বলা হয় টেকনোলজি। বাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট ইজ দ্যাট দ্য টেকনোলজি ইজ চেঞ্জেস ইন নেচার। টেকনোলজি সবসময় পরিবর্তন হয়। আগে আমরা একটা সময় ম্যানুয়ালি কাজ করতাম, এখন আমরা অনেক কাজ মেশিনের মাধ্যমে করি, ভবিষ্যতে হয়তো আরও অন্য কোনো সিস্টেম ডেভেলপ হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই টেকনোলজিক্যাল চেঞ্জেসের মাধ্যমে যারা এখানে কাজ করবে তাদের কি সুবিধা হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে, এই বিষয়টুকু খেয়াল রাখতে হবে। দেন এমপ্লয়েজ স্কিলস, অ্যাবিলিটিস অ্যান্ড প্রেফারেন্স। 3টা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি: স্কিলস, অ্যাবিলিটিস অ্যান্ড প্রেফারেন্স। স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিস মিনস দ্য এমপ্লয়ি হাউ ওয়েল দে ক্যান ডু দেয়ার জব, কীভাবে তারা ভালোভাবে কাজটা করতে পারে, এই ধরনের সক্ষমতা তাদের আছে কি না। এবং এই স্কিলস এবং অ্যাবিলিটিস কিন্তু প্রতিষ্ঠানের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টের সাথে ম্যাচিং হতে হয়, তাহলেই দেখা যাবে এমপ্লয়িরা এখানে মোটিভেটেড হবে। এবং এমপ্লয়ীদের প্রেফারেন্স প্রতিষ্ঠানের প্রেফারেন্সের সাথে যদি সিমিলারিটিস থাকে, গোলসের যদি এখানে ম্যাচিং করা থাকে, তাহলে প্রতিষ্ঠানের এমপ্লয়িরা অনেক সময় হাইলি মোটিভেটেড হয়। জব এনলার্জমেন্ট, what is this? Job enlargement means horizontal job expansion. Horizontal means what? Increasing same level of job or adding same level of job. মানে একটি প্রতিষ্ঠানে একজন এমপ্লয়ি যে কাজ করে তার সাথে নতুন নতুন এরিয়াতে একই রকম কাজের মাত্রা বাড়িয়ে দেওয়া। Job enlargement refers to a job design approach that increases task variety by incorporating a wider range of tasks into employees' roles. মানে একই কাজ সে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট, অনেকগুলো ডিপার্টমেন্টে একসাথে করছে, তখন দেখা যাবে বিভিন্ন ডিপার্টমেন্টে একই রকম কাজ করতে গেলে বিভিন্ন রকম সিচুয়েশনের সাথে সে মুখোমুখি হয়, তার লার্নিং ক্যাপাসিটি বাড়ে। এখানে একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। ফর ইনস্ট্যান্ট, এক্সপান্ডিং এ সেলস পারসনস টেরিটরি to increase the company's sales opportunities and boost the employees' commission.
একজন এমপ্লয়িকে একটি নির্দিষ্ট টেরিটরিতে না রেখে অনেকগুলো টেরিটরিতে যদি কাজ করার সুযোগ দেওয়া হয়, অনেকগুলো অঞ্চলে যদি কাজ করার সুযোগ দেওয়া হয়, তখন তার ভিন্ন ভিন্ন পরিবেশে কাজ করার মাধ্যমে তার এক্সপিরিয়েন্সটা কিন্তু ইমপ্রুভ হয়। পাশাপাশি তার যদি সেই কাজের এক্সপিরিয়েন্স ইমপ্রুভমেন্টের সাথে যদি স্যালারিও বাড়ানো হয়, তাহলে কিন্তু ওয়ার্কাররা খুবই মোটিভেটেড হয়। হাউ জব এনলার্জমেন্ট মোটিভেটেড, এখানে আসলে মূলত কোন বিষয়টি কাজ করে যেটির মাধ্যমে ওয়ার্কাররা আসলে মোটিভেটেড হয়। জব এনলার্জমেন্ট ইন্ট্রোডিউস নিউ রেসপন্সিবিলিটিস ইনটু staff schedules to give them new knowledge to learn and challenges to surmount. This unique experience help reinforce their engagement with the company and motivate them to perform their best. আমরা একটু আগে যেটা বলেছিলাম, ভিন্ন ভিন্ন পরিবেশে যখন ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে সেম কাজগুলো তারা করতে থাকে, তখন তাদের নলেজ ব্ল্যান্ডিং বা মিক্সেস অফ নিউ নলেজ তাদের মধ্যে প্রডিউস হয়। এটার কারণে কিন্তু মোটিভেশনটা বাড়ে। জব এনরিচমেন্ট, হোয়াট ইজ দিস? The vertical expansion of job by adding variety and new challenges to a job, as well as increasing the level of decision making and responsibility that employee have in their work. আমরা আগে জব এনলার্জমেন্টের ক্ষেত্রে দেখেছি একই কাজ ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে সে করবে, কিন্তু এখানে জব এনরিচমেন্টের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে একজন এমপ্লয়ি ভিন্ন ভিন্ন কাজ করবে, মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করবে, ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করবে জব রোটেশনের মাধ্যমে। তাহলে তার মধ্যে সবগুলো ডিপার্টমেন্টে কাজ করে একটা ফাইনাল আউটপুট জেনারেট করার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি বাড়বে। ফর ইনস্ট্যান্স, এখানে একটা এক্সাম্পল হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি, এমপ্লয়ি ক্যান ইমপ্রুভ স্কিলস বাই জব রোটেশন হুইচ উইল এনরিচ দেয়ার ক্যারিয়ার। একজন এমপ্লয়িকে যদি ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে বা ডিভিশনে নির্দিষ্ট সময় পর পর ট্রান্সফার করা হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ করার মাধ্যমে সে ভিন্ন ভিন্ন কাজ শেখার সুযোগ পাবে। হাউ জব এনরিচমেন্ট মোটিভেট? The idea is allow employees to have more control over their work. যখন ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে কাজ করার সুযোগ পায়, তখন একটি প্রতিষ্ঠানের সবগুলো কাজ সম্পর্কে তার একটি আইডিয়া আসে এবং পুরো প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে তার সম্যক একটা ধারণা হয়। এটার মাধ্যমে সে প্রতিষ্ঠানের কাজের উপর একটা নিজের নিয়ন্ত্রণ সে প্রতিষ্ঠা করতে পারে। জব ক্যারেক্টারিস্টিক্স মডেল. Job characteristics model is a conceptual framework for designing motivating jobs that create meaningful work experience that satisfy employees' growth needs. একটি প্রতিষ্ঠানে যারা ম্যানেজার হিসেবে থাকেন বা মালিকপক্ষ যারা থাকেন, তাদেরকে প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের জন্য এমনভাবে একটি কর্মপরিবেশ তৈরি করতে হবে যে কর্মপরিবেশে যারা কাজ করবে তারা সবসময় স্যাটিসফাই থাকে। যেমন এটা হতে পারে গুড ওয়ার্কিং এনভায়রনমেন্ট লাইক ওয়েল ডেকোরেটেড অফিস, গুড কো-ওয়ার্কার রিলেশনশিপ, ডিসিশন মেকিং ক্যাপাসিটি, ওয়ার্কাররা তারা মালিকপক্ষের সাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে, রেসপন্সিবিলিটি যদি থাকে, তাহলে দেখা যাচ্ছে একটি প্রতিষ্ঠানের জব মিনিংফুল হয়। 5 প্রাইমারি জব ক্যারেক্টারিস্টিক্স, প্রত্যেকটা জবেরই কিন্তু কিছু বৈশিষ্ট্য থাকে। আমরা এখানে 5টি বিষয়ে আলোচনা করব। স্কিল ভ্যারাইটি, টাস্ক আইডেন্টিটিস, টাস্ক সিগনিফিক্যান্স, অটোনমি অ্যান্ড ফিডব্যাক। স্কিল ভ্যারাইটি, হাউ মেনি স্কিলস অ্যান্ড ট্যালেন্টস আর নিডেড, মানে একটা জব করতে গেলে কী কী স্কিলের প্রয়োজন হয়। যদি অনেকগুলো স্কিলে একসাথে প্রয়োজন হয়, যেমন ডিসিশন মেকিং স্কিল, লিডারশিপ স্কিল, টেকনিক্যাল স্কিল, যদি এই ধরনের স্কিল অনেকগুলো একসাথে প্রয়োজন হয়, তাহলে আমরা বলতে পারি এই জবে কিন্তু ভ্যারাইটি আছে, মানে ভিন্ন ভিন্ন কাজ করার সুযোগ আছে। টাস্ক আইডেন্টিটি, ডাজ দ্য জব প্রডিউস এ কমপ্লিট ওয়ার্ক, আমি যে কাজটা করি বা একজন শ্রমিক বা একজন এমপ্লয়ি যে কাজটি করে সেটি আসলে ভিজিবল কিনা, সবাই আসলে দেখে বুঝতে পারে কিনা তিনি যে কাজটি করছেন সেটি আসলে ইম্প্যাক্টফুল। টাস্ক সিগনিফিক্যান্স, হাউ ইম্পর্টেন্ট ইজ দ্য জব, একজন এমপ্লয়ি যে কাজটি করছে সেটি না করতে পারলে ঠিকমতো বা তাকে তার যে অ্যাসাইন ডিউটি, সেই অ্যাসাইন ডিউটি যদি তিনি পালন না করেন, তাহলে প্রতিষ্ঠানের যদি কোনো প্রবলেম হয়, তাহলে বুঝতে হবে তার কাজের একটি ইম্প্যাক্ট বা ইম্পর্টেন্স কিন্তু এখানে আছে। অটোনমি, হাউ মাচ ইন্ডিপেন্ডেন্স ডাজ দ্য জব হোল্ডার হ্যাভ, কাজ করতে গিয়ে তারা ফ্রিডম পায় কিনা, ডিসিশন মেক করতে পারে কিনা। ফিডব্যাক, ডু ওয়ার্কার্স নো হাউ ওয়েল দে আর ডুইং, এবং তারা যখন কাজ করে কাজের নির্দিষ্ট সময় পর পর তাদের কাজের যে ফিডব্যাক, এটা কি ভালো হচ্ছে নাকি কোনো চেঞ্জ আছে, এই ধরনের ফিডব্যাক যদি পাওয়ার সুযোগ থাকে তাহলেও কিন্তু জব মিনিংফুল হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই যে ডাইমেনশনগুলো আমরা দেখলাম, সেই ডাইমেনশনগুলো ইম্প্যাক্টটা কি। প্রথম 3টি ডাইমেনশন আমরা যেটা দেখতে পাচ্ছি, স্কিল ভ্যারাইটি, টাস্ক আইডেন্টিটি অ্যান্ড টাস্ক সিগনিফিক্যান্স, এই 3টি যদি একসাথে থাকে
তাহলে এমপ্লয়ি ফিল এক্সপেরিয়েন্সড মিনিংফুলনেস অফ দ্য ওয়ার্ক, এবং তারা যেটা বুঝতে পারে তাদের কাজের একটি গুরুত্ব এখানে আছে। অটোনমি যদি থাকে, এমপ্লয়ি এক্সপেরিয়েন্সড রেসপন্সিবিলিটি ফর আউটকামস অফ দ্য ওয়ার্ক, যেখানে ডিসিশন মেকিং ফ্রিডম আছে ওখানে এমপ্লয়ীদের কিন্তু রেসপন্সিবিলিটি কিন্তু বেড়ে যায়। ফিডব্যাক, নলেজ অফ দ্য অ্যাকচুয়াল রেজাল্টস অফ দ্য ওয়ার্ক অ্যাক্টিভিটিস, যেখানে ফিডব্যাক আছে সেখানে নির্দিষ্ট সময় পর শ্রমিকরা বুঝতে পারে তারা তাদের কাজের কোনো ইম্প্যাক্ট আছে কি না, বা এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এই বিষয়গুলো তারা এখানে বুঝতে পারে। আর এই সকল ক্রিটিক্যাল সাইকোলজিক্যাল স্টেটসগুলো যদি এখানে অ্যাক্টিভ থাকে তাহলে কিছু আউটকাম পারফরমেন্স আউটকাম এখানে আমরা দেখি, যেমন হাই ইন্টারনাল ওয়ার্ক মোটিভেশন, শ্রমিকরা সবসময় মোটিভেটেড থাকে। হাই কোয়ালিটি ওয়ার্ক পারফরমেন্স, তারা যে কাজটি করে সেটার মান ভালো হয়। হাই জব স্যাটিসফ্যাকশন থাকে ওয়ার্কারদের। লো অ্যাবসেন্টিজম অ্যান্ড টার্নওভার, এবং তারা এখানে যারা কাজ করে তাদের মধ্যে অ্যাবসেন্টের পরিমাণটা কমে আসে, এবং তারা সবসময় চায় যে আমি অফিসে যাব, কাজ করব, কারণ তার এটা করতে ভালো লাগে। গাইডলাইন্স ফর জব রিডিজাইন, একটি জবকে রিডিজাইন করতে গেলে কিছু গাইডলাইন ফলো করতে হয়, সেটি আমরা এখানে জব ক্যারেক্টারিস্টিক্স মডেল থেকেই দেখতে পাচ্ছি। ফার্স্ট ওয়ান, কম্বাইন টাস্ক, পুট ফ্র্যাগমেন্টেড টাস্ক টুগেদার টু ফর্ম এ নিউ ওয়ান। একজন এমপ্লয়িকে যদি অনেকগুলো ডিপার্টমেন্টে ভিন্ন ভিন্ন কাজ করতে হয়, তাহলে এই কাজগুলো কম্বাইনলি একটি জায়গায় বসে সে যদি করতে পারে তাহলে তার কাছে এটার গুরুত্বটা বেড়ে যেতে পারে। দেন ক্রিয়েট ন্যাচারাল ওয়ার্ক ইউনিটস, ডিজাইন টাস্ক দ্যাট এনকারেজ এমপ্লয়িজ টু ভিউ দেয়ার ওয়ার্ক অ্যাজ মিনিংফুল অ্যান্ড ইম্পর্ট্যান্ট রেদার দেন অ্যাজ ইররিলেভেন্ট অ্যান্ড বোরিং। ওয়ার্কাররা বা এমপ্লয়িরা যে কাজটি করবে সেই কাজের একটি গুরুত্ব যাতে থাকে, যদি গুরুত্বপূর্ণ তাদের কাছে মনে হয় তখন তারা এটাকে ফিল করবে যে ন্যাচারালি তাদের একটা ইউনিটি তৈরি হবে। 3, established client relationship, external and internal. If possible, establish direct relationship between workers and clients to increase skill variety, autonomy and feedback. যাদের জন্য প্রোডাক্ট এবং সার্ভিস তৈরি করবে তাদের সাথে যদি শ্রমিক ওয়ার্কারদের বা এমপ্লয়ীদের সরাসরি যোগাযোগ করার সুযোগ থাকে তাহলে এখানে ক্লায়েন্টদের কাছ থেকেও কিন্তু ভালো ভালো পরামর্শ কিন্তু অনেক সময় আসে। দেন এক্সপান্ড জব ভার্টিক্যালি মিনস আমরা আগেই বলেছি জব এনরিচমেন্টের ক্ষেত্রে ভার্টিক্যাল এক্সপানশন গিভস এমপ্লয়িজ রেসপন্সিবিলিটিস টু কন্ট্রোল ওন পারফরমেন্স হুইচ ক্যান ইনক্রিজ এমপ্লয়ি অটোনমি, মানে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে ভিন্ন ভিন্ন কাজ করার মাধ্যমে তার মধ্যে একটা কনফিডেন্স ডেভেলপ করতে পারে, আমি এই প্রতিষ্ঠানে সব কাজ করতে পারবো। দেন ওপেন ফিডব্যাক চ্যানেল, ডিরেক্ট ফিডব্যাক লেটস এমপ্লয়িজ নো হাউ ওয়েল দে আর পারফর্মিং দেয়ার জব অ্যান্ড ওয়েদার দেয়ার পারফরমেন্স ইজ ইমপ্রুভিং অর নট। যেখানে কাজের ফিডব্যাক আছে সেখানে কিন্তু সবসময় ওয়ার্কাররা বা এমপ্লয়িরা বুঝতে পারে তারা যে কাজটি করছে সেটি কি ভুল হচ্ছে নাকি সঠিক হচ্ছে, এবং যদি কোনো কারণে মিস্টেক বা প্রবলেম হয়ও তারপরেও কিন্তু তারা সেটা কারেকশন করে একটা সুযোগ পায়। ইম্প্যাক্ট অফ জব রিডিজাইন, আমরা এখানে দেখতে পাচ্ছি সাজেস্টেড অ্যাকশন যেগুলো আমরা বলেছিলাম সেই অ্যাকশনগুলো যদি থাকে তাহলে কোড ডাইমেনশনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আমরা দেখি। স্কিল ভ্যারাইটি, টাস্ক আইডেন্টিটি, টাস্ক সিগনিফিকেন্স, অটোনমি, ফিডব্যাক, এগুলোতে একটু ইম্প্যাক্ট আমরা দেখি। কারেন্ট ইস্যুস ইন মোটিভেশন করার ক্ষেত্রে বর্তমান সময়ে কিছু বিষয় খুব বেশি ইম্পর্ট্যান্ট, সেই বিষয়গুলো আমরা একটা দেখব। ক্রস কালচারাল চ্যালেঞ্জেস, ইউনিক গ্রুপস, এই দুটো বিষয় আমরা এখানে আলোচনা করব। ক্রস কালচারাল চ্যালেঞ্জেস, ফার্স্ট অফ অল উই উইল লার্ন হোয়াট ইজ ক্রস কালচার। ক্রস কালচার মিনস ডিলিং উইথ ডিফারেন্ট কালচার, একই সাথে অনেকগুলো ডিফারেন্ট বৈশিষ্ট্যের মানুষ পরিবেশের সাথে একসাথে কাজ করা। Cross-cultural challenges means what? Cross-cultural challenges refer to the difficulties that arises when people from different culture interact with one another. Example, these challenges can include differences in communication style, cultural norms and values. যখন বিভিন্ন এলাকার, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বয়সের, বিভিন্ন ধর্মের মানুষ একসাথে কাজ করতে আসে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় আসলে, যেটাকে আমরা প্রবলেম হিসেবে বলতে পারি। যেমন এক এক এলাকার মানুষের ভাষা এক এক রকম, এক এক এলাকার মানুষের চিন্তা ভাবনা এক এক রকম। একটা প্রতিষ্ঠানে যখন বিভিন্ন ভ্যারাইটি মানুষ কাজ করতে আসে তখন তাদেরকে সবাইকে নিয়ে কিন্তু একসাথে কাজ করতে হয়। সো এই একসাথে কাজ করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়।
চ্যালেঞ্জেস ইন অ্যাপ্লিকেশন অফ মোটিভেশন থিওরিজ। এক্ষেত্রে মোটিভেশনের যে থিওরিগুলো আমরা স্টাডি করেছি পার্ট 1-এ, সেই থিওরিগুলো অ্যাপ্লিকেশন লেভেলে গিয়ে কোনো প্রবলেম হয় কিনা বা হলে কীভাবে হতে পারে সেটা আমরা এখানে একটু দেখব। মাসলোস নিড হায়ারার্কি থিওরি, লাইক পিপল ইন ডিফারেন্ট কান্ট্রি হ্যাভ ডিফারেন্ট ডিমান্ড, like developed countries workers have no problem with basic needs, but they have problems for self-actualization and esteem needs. So they will not motivate if only they have the basic need fulfillment. But in underdeveloped countries, hierarchy theory is applicable. আমরা মাসলোস নিড হায়ারার্কি থিওরি আবার একটু রিভিউ করি, তাহলে আমরা এখানে দেখেছি 5টি বেসিক নিডস আছে: ফিজিওলজিক্যাল নিডস, সেফটি নিডস, সোশ্যাল নিডস, স্টিম নিডস, সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস। আমরা লোয়ার লেভেলে দেখেছিলাম দুটো থিওরি এখানে আছে, ফিজিওলজিক্যাল নিডস অ্যান্ড সেফটি নিডস। কিন্তু এখানে একটি প্রবলেম হচ্ছে, যেমন উন্নত দেশে মানুষের বেসিক নিডগুলো কিন্তু এস্টাবলিশড করা থাকে, মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো নিয়ে চিন্তা করতে হয় না, তাদেরকে যেটা নিয়ে চিন্তা করতে হয় স্টিম নিড, সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। তাহলে মাসলো নিড যখন আমরা থিওরি যখন এখানে অ্যাপ্লাই করতে আমরা চেষ্টা করব, তখন তাদের লেভেলটা খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট হবে। আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট লেভেলটা আইডেন্টিফাই করতে না পারি, তাহলে কিন্তু মাসলো থিওরি এখানে অ্যাপ্লাই করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। আবার উন্নত দেশে কিন্তু সবগুলো ডিমান্ডই অলমোস্ট দেখা যায় যে অপূর্ণ থেকে যায়, তখন এখানে একদম শুরু থেকে এটা অ্যাপ্লাই করাটা খুব প্রবলেম হয় না। সাম কান্ট্রিজ পিপল আর নট সো হাই অ্যাম্বিশাস, নিড ফর হাই অ্যাচিভমেন্ট থিওরি ইজ নট সুইটেবল দেয়ার। কিছু দেশে মানুষজন খুব হতাশ থাকে, তারা খুব বেশি কিছু প্রত্যাশা করে না। যেখানে মানুষের প্রত্যাশাই থাকে না, সেখানে তো কাজ করারই আগ্রহ থাকবে না, এটাও একটা সমস্যা। নিড ফর অ্যাচিভমেন্ট থিওরি এখানে অ্যাপ্লাই করা যায় না। সাম কালচার অ্যাকসেপ্ট গ্রুপ রিওয়ার্ড অ্যান্ড সাম কালচার অ্যাকসেপ্ট ইন্ডিভিজুয়াল রিওয়ার্ড, সো ইকুইটি থিওরি ইজ নট সুইটেবল ইন ফর দিস গ্রুপ কালচার। এটা আরেকটি সমস্যা, এক এক দেশের মানুষ এক এক রকম হয়, মানে কেউ একা একা কাজ করতে পছন্দ করে, কেউ আবার গ্রুপ আকারে কাজ করতে পছন্দ করে। তাহলে আমরা ইকুইটি এনশিওর করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা সমস্যা হয়, গ্রুপ আকারে কাজ করলে ইন্ডিভিজুয়াল বা একজন মানুষের আলাদা করে পারফরমেন্সটা কী হতে পারে সেটা ডিফাইন করাটা ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়। ক্রস কালচারাল কনসিস্টেন্সিস, এই প্রবলেমগুলোর সাথে সাথে আবার কিছু সিমিলারিটিস কিন্তু আমরা পাই, যেগুলো অলমোস্ট সব কালচারেই থাকে। যেমন ইন্টারেস্টিং ওয়ার্ক ইজ ওয়াইডলি ডিজায়ার্ড, পৃথিবীর প্রায় বলা যায় সব মানুষই চায় তার কাজে একটি বৈচিত্র্য থাকুক, গ্রোথ, অ্যাচিভমেন্ট, রেসপন্সিবিলিটি এগুলো থাকুক, এগুলো কিন্তু কমন হিসেবে আমরা পেতে পারি। চ্যালেঞ্জেস যেমন আছে, সিমিলারিটিসও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো নাও উই উইল ডিসকাস অ্যাবাউট মোটিভেটিং ইউনিক গ্রুপস অফ ওয়ার্কার্স। আমরা ইউনিক গ্রুপ বলতে এখানে 4টা গ্রুপ আমরা বলেছিলাম: ডাইভার্স ওয়ার্কফোর্স, প্রফেশনাল, কন্টিনজেন্ট ওয়ার্কার্স অ্যান্ড লো স্কিলড ওয়ার্কার্স। ইউনিক গ্রুপ মিনস হোয়াট? Unique group means the group that is different from other group. Like for example, diverse workforce. Diverse workforce means differences among employees in terms of age, culture, physical abilities and disabilities, race, religion, gender. বিভিন্ন কারণে আলাদা আলাদা করে গ্রুপ করা, যেমন মেল ফিমেল আলাদা করে গ্রুপিং করা যেতে পারে। তারপর রিলিজিয়ান বেসিস আমরা মুসলিম, খ্রিশ্চিয়ান এভাবে আলাদা করতে পারি। এজ গ্রুপ দিয়ে আমরা আলাদা করতে পারি: ইয়াং, চাইল্ড, অ্যাডোলেসেন্ট, এজ ওল্ড পারসন, এভাবে আমরা ভাগ করতে পারি। কালচার দিয়ে ভাগ করা যেতে পারে। এভাবে যখন বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদা আলাদা করে গ্রুপ করা হয়, এটাকে বলা হচ্ছে ডাইভার্স ওয়ার্কফোর্স। ফর ইনস্ট্যান্স ইন জেন্ডার ডাইভার্সিটি, আমরা বলেছিলাম জেন্ডার ডাইভার্সিটি যদি থাকে, মেন ডিজায়ার মোর ম্যাটেরিয়াল ফ্যাসিলিটিস লাইক মানি, হোয়ারেস ওমেন ডিজায়ার্স ফ্লেক্সিবল ওয়ার্ক শিডিউল অ্যান্ড গুড এনভায়রনমেন্ট। একই প্রতিষ্ঠানে যদি মেল ফিমেল কাজ করে, তখন দেখা যাচ্ছে এই মেল ফিমেলদের এক একজনের চাহিদা কিন্তু এক এক রকম থাকে। ফিমেলদের কিছু আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে বা তাদের কিছু ডিমান্ড থাকে যেগুলো মেলদের মধ্যে থাকে না, মেলদের কিছু বৈশিষ্ট্য বা ডিমান্ড থাকে যেগুলো ফিমেলদের মধ্যে থাকে না। এটা হচ্ছে ডাইভার্স ওয়ার্কফোর্সের বৈশিষ্ট্য। সো ওয়ে টু মোটিভেট ডাইভার্স ওয়ার্কফোর্স, এভাবে যদি বিভিন্ন গ্রুপ থাকে তাহলে কীভাবে তাদেরকে মোটিভেট করা যেতে পারে? compressed work week, longer daily hours but fewer days. compressed work week মানে হচ্ছে কাজের সময়কে কমিয়ে নিয়ে আসা। যেমন যে কাজ একজন এমপ্লয়ি সপ্তাহে 6 দিনে করে, এটাকে যদি 5 দিনে নিয়ে আসা যায়, তবে তারা হয়তো ডেইলি কিছুটা কাজ 1 ঘন্টা বেশিও করে, তারপরে একদিন এক্সট্রা যদি পাওয়া যায়, সেক্ষেত্রে মোটিভেট করা যেতে পারে। ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার্স, ফ্লেক্স টাইম, যার যখন যেদিকে সুবিধা।
যেমন অনেকেই বাসায় কাজ করতে পছন্দ করে, অনেকে অফিসে কাজ করতে পছন্দ করে, অনেকের ফ্যামিলি ইন্টারাকশন থাকে, হয়তো তাকে দিনের একটি সময় ফ্যামিলিকে টাইম দিতে হয়, অথবা তার কোনো সোশ্যাল ইনভলভমেন্ট থাকে। তাহলে যে যখন কাজ করতে প্রস্তুত বা ইচ্ছা পোষণ করে তাকে সেই সময় কাজের সুযোগ দেওয়া যায় কি না। জব শেয়ারিং, 2 or more পিপল স্প্লিট এ ফুল টাইম জব। একটি কাজকে 2জন ব্যক্তির মাধ্যমে যদি করানো হয়, কোনো কারণে একজন যদি অ্যাবসেন্ট থাকে অন্যকে দিয়ে সেটা করানো যেতে পারে। টেলিকমিউনিকেটিং, এমপ্লয়িজ ওয়ার্ক ফ্রম হোম ইউজিং কম্পিউটার লিঙ্কস। অনলাইন টেকনোলজির মাধ্যমে বাসায় বসে যদি কাজ করার সুযোগ থাকে তাহলে আমরা এই ডাইভার্স ওয়ার্কফোর্সগুলোকে আমরা মোটিভেট করার সুযোগ পাব। মোটিভেটিং প্রফেশনালস, হু আর প্রফেশনাল? A professional is a person engaged in a specific activity as his main paid occupation, like doctor, engineer, lawyer. মানে মানুষ যখন একটা নির্দিষ্ট একটি কাজের মধ্যে ইনভলভ থেকে তার অর্থ উপার্জনের জন্য বেছে নেয়, সেই নির্দিষ্ট কাজকেই বলা হচ্ছে এখানে প্রফেশনাল। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হতে পারে। ক্যারেক্টারিস্টিক্স অফ প্রফেশনালদের কিছু বৈশিষ্ট্য থাকে। স্ট্রং অ্যান্ড লং টার্ম কমিটমেন্ট টু দেয়ার ফিল্ড অফ এক্সপার্টাইজ। তারা যেহেতু একই কাজ অনেক লম্বা সময় ধরে কাজ করে, তাদের একটা এক্সপার্টাইজ এখানে ডেভেলপ হয়। লয়্যালটি টু দেয়ার প্রফেশন, নট টু দ্য এমপ্লয়ার। এবং তারা যে কাজটি করে, যেমন ডাক্তার কিন্তু হসপিটালের প্রতি কিন্তু লয়াল থাকে না, কিন্তু তার প্রফেশনের প্রতি লয়াল থাকে। তার কাছে যে পেশেন্ট আসে, পেশেন্টদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করে। তিনি যে হাসপাতালেই চাকরি করেন না কেন বা যেখানেই তিনি চেম্বার করেন না কেন, তার মূল টার্গেট থাকে কিন্তু পেশেন্টকে সার্ভিস দেওয়া। So they are loyal to the profession, have the need to regularly update their knowledge. এবং যারা প্রফেশনাল হয়, যেহেতু তাদেরকে এই প্রফেশনে টিকে থাকতে হবে, নতুন নতুন প্র্যাকটিস বা টেকনিক যেগুলো আসে সেগুলো তাদেরকে অ্যাডপ্ট করতে হয়। মোটিভেটরস ফর প্রফেশনালদের কীভাবে মোটিভেট করা যেতে পারে? চ্যালেঞ্জিং জব অ্যান্ড অর্গানাইজেশনাল সাপোর্ট অফ দেয়ার ওয়ার্ক। প্রতিষ্ঠান থেকে যদি এই বিষয়গুলো এনশিওর করা যায় তাহলে প্রফেশনালদেরকেও মোটিভেট করা যায়। Now motivating contingent workers. Who are contingent worker? Contingent worker is a person work for an organization on a project or short-term basis. বিভিন্ন প্রতিষ্ঠানে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর বিভিন্ন মেয়াদে ছোটো ছোটো প্রজেক্ট থাকে। প্রজেক্টগুলো কমপ্লিট হয়ে গেলে এখানে যারা জব করেন তাদের কাজও কিন্তু শেষ হয়ে যায়, তাদেরকে বলা হচ্ছে কন্টিনজেন্ট ওয়ার্কার্স। মোটিভেটিং কন্টিনজেন্ট ওয়ার্কার, তাদেরকেও কিন্তু মোটিভেট করতে হয়। অপরচুনিটি টু বিকাম এ পার্মানেন্ট এমপ্লয়ি, যেহেতু প্রজেক্ট শেষ হয়ে যাবে তাদের কাজ কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু তারপরেও যদি সুযোগ থাকে এখান থেকে যদি পার্মানেন্ট করা যায় প্রতিষ্ঠান অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে বা অন্য কোনো কাজে, তাহলে তারা কিন্তু মোটিভেটেড থাকবে। অপরচুনিটি ফর ট্রেনিং, বেসিক্যালি শর্ট টার্ম জবগুলোতে ওয়ার্কাররা বা এমপ্লয়িরা কাজ করতে আসে কাজ শেখার জন্য, লার্ন করার জন্য। এক্ষেত্রে যদি ট্রেনিংয়ের ব্যবস্থা করা যেতে পারে তারা কিন্তু শর্ট টার্মে কাজ করেও কিন্তু খুব বেশি স্যাটিসফাইড থাকবে। ইকুইটি ইন কম্প্যারিজন, কম্পেনসেশন অ্যান্ড বেনিফিটস। এবং শর্ট টার্মে কাজ করলে কিন্তু অনেক সময় কিছু লস হয়। পার্মানেন্ট এমপ্লয়ীদের কিছু ফ্যাসিলিটি, যেমন আমরা যদি চিন্তা করি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অ্যানুইটি এগুলো থাকে, শর্ট টার্ম এমপ্লয়ীদেরকে এগুলো দেওয়া হয় না। যদি এইভাবে তাদেরকে অন্য কোনোভাবে কম্পেনসেট করা যায় তাহলেও তারা মোটিভেটেড হয়। মোটিভেটিং লো স্কিল্ড মিনিমাম ওয়েজেস এমপ্লয়িজ। Every country have some lower level job, those who are directly related to the production, যারা উৎপাদনের সাথে সরাসরি জড়িত থাকে, যেখানে খুব বেশি একটা স্কিলের প্রয়োজন হয় না, এইগুলোকে বলা হচ্ছে লো স্কিল জব। এখানেও কিন্তু মোটিভেশনের প্রয়োজন আছে। কিভাবে আমরা করব? এমপ্লয়ি রিকগনিশন প্রোগ্রাম, যেমন রেস্টুরেন্টগুলোতে করা হয়। এমপ্লয়ি অফ দ্য উইক, আর এই সপ্তাহে সবচেয়ে ভালো পারফরমেন্স কার? এমপ্লয়ি অফ দ্য মান্থ, এই মাসে কার পারফরমেন্স সবচেয়ে ভালো? দেন প্রভিশন অফ সিনসিয়ার প্রেজ, এবং মানুষকে তার কাজের মধ্যে তাকে প্রশংসা করা, হ্যাঁ আপনার কাজটি ভালো হচ্ছে, আপনি ভালো করছেন, আপনি আরও ভালো করতে পারবেন। ডিজাইনিং অ্যাপ্রোপ্রিয়েট রিওয়ার্ড প্রোগ্রামস। এরপর আমরা যেটা ফাইনাল টপিক যেটা দেখব, একটি প্রতিষ্ঠানের শ্রমিকদের বা ওয়ার্কারদের জন্য কি প্রোগ্রাম বা রিওয়ার্ড প্রোগ্রাম চালু করা যেতে পারে মোটিভেট করার জন্য। এখানে 4টি বিষয় আমরা দেখব: ওপেন বুক ম্যানেজমেন্ট, রিকগনিশন প্রোগ্রাম, pay for performance program, and stock options program. So let's see one by one. Open book management, number 1. Involving employees in workplace decision by opening up the financial statement of the employer. মালিক পক্ষের তার যাবতীয় আর্থিক হিসাব শ্রমিকদের বা এমপ্লয়ীদের সামনে উপস্থাপন করা, যাতে তারা বুঝতে পারে প্রতিষ্ঠানের
যে এক্সপেন্ডিচারগুলো কীভাবে হচ্ছে, রেভিনিউ কীভাবে হচ্ছে, সেই রেভিনিউ থেকে তারা কতটুকু বোনাস পাচ্ছে এবং এক্সপেন্ডিচার যেটা হচ্ছে সেটা তারা কীভাবে কন্ট্রোল করতে পারবে। এক্ষেত্রে ওপেন বুক ম্যানেজমেন্টের মাধ্যমে প্রতিষ্ঠান সম্পর্কে শ্রমিকদের ভালো একটি ধারণা হয়, ওয়ার্কারদের একটি ভালো ধারণা হয়, সেই অনুযায়ী তারা ডিসিশন নিতে পারে। নাম্বার 2, এমপ্লয়ি রিকগনিশন প্রোগ্রাম, giving personal attention and expressing interest, approval and appreciation for a job well done. প্রতিষ্ঠানে সবসময় এমন কিছু ওয়ার্কার থাকে যারা সবসময় ডেডিকেটেড থাকে, তো তাদেরকে সব কাজের প্রশংসা করা এবং তাদের ডেডিকেশনের জন্য তাদেরকে উপযুক্তভাবে রিওয়ার্ড করা, কম্পেনসেট করা। নাম্বার 3, pay for performance, a variable compensation plan that reward employees on the basis of their performance, for example piece rate, wages, incentive, profit sharing, lump sum bonus। মানুষকে তার কাজের মাত্রার উপর ভিত্তি করে তাকে কম্পেনসেট করা, যে যত বেশি পারফর্ম করবে তাকে তত বেশি বোনাস দেওয়া, যে যত ঘন্টা বেশি কাজ করবে তাকে আনুপাতিক হারে স্যালারি বেশি দেওয়া। ফাইনালি, স্টক অপশনস প্রোগ্রাম, ইউজিং ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট in lieu of monetary compensation that give employees the high rate to purchase shares of the company stock at a set price। অনেক সময় কোম্পানির বেশি প্রফিট যদি আর্ন করে এমপ্লয়ীদেরকে এক্সট্রা ফাইন্যান্সিয়াল বা মানিটারি বোনাস দেওয়া হয়। এক্ষেত্রে বলা হচ্ছে মানিটারি বোনাস তাদেরকে প্রোভাইড না করে সেই অ্যামাউন্টকে ইনভেস্টমেন্ট করে কোম্পানির এরিয়াটাকে বড় করা এবং ফাইন্যান্সিয়াল বোনাসের পরিবর্তে কোম্পানির একটি মালিকানা শ্রমিকদেরকে নির্দিষ্ট মূল্যে বিক্রয় করে দেওয়া। এক্ষেত্রে এটা কী হয়, ইম্প্যাক্টটা কী, অপশনস হ্যাভ ভ্যালু ইফ দ্য স্টক প্রাইস রেইজেস অ্যাবোভ দ্য অপশনস প্রাইস, দ্য বিকাম ওর্থলেস ইফ দ্য স্টক প্রাইস ফলস বিলো দ্য অপশনস প্রাইস। এক্ষেত্রে কোম্পানির শেয়ারের দাম যদি বাড়তে থাকে, যেহেতু শ্রমিকরা এখানে মালিকানা হিসেবে স্টক অপশনের মালিক হচ্ছে, তারাও কিন্তু খুব মোটিভেটেড হয়। আবার দেখা যাচ্ছে এডিশনাল ইনভেস্টমেন্টের কারণে কোম্পানির আসলে লস হচ্ছে, তখন আসলে এই স্টক অপশনটা কিন্তু ভালো কাজ করে না। সো দিস আর দ্য মেইন টপিক উই হ্যাভ ডিসকাসড ইন পার্ট 2। নাও দ্য সামারি ফ্রম দ্য থিওরি টু প্র্যাকটিস গাইডলাইন ফর মোটিভেটিং এমপ্লয়িজ। এখানে আমরা বেশ কিছু গাইডলাইন দেখতে পাচ্ছি। রিকগনাইজ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ম্যাচ পিপল টু জব, ইউজ গোলস, এনশিওর দ্যাট গোলস আর পারসিভড অ্যাজ অ্যাটেইনেবল, ইন্ডিভিজুয়ালাইজড রিওয়ার্ড, link rewards to performance. So these are the summary by which we can motivate people. Terms to know, these are the terms, short terms. The learners are advised to have good idea about this term. So this is the end of our today's discussion. Hope our learners will get some necessary information regarding employee motivation, and by studying these two parts, part 1 and part 2, they will get a complete idea about how to motivate employees. So that's all for today. Thanks for your patience hearing.